প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার ন্যারেশন ক্লাসে ফিরে আসলাম, লাইভ ক্লাস। তো গত 3টা ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় 4র্থ ক্লাস। আমি সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসটাকে এনজয় করার জন্যে, অর্থাৎ এর যে বিষয়গুলো আলোচনা হবে বিষয়গুলোকে আত্মস্থ করা এবং একই সাথে রিভিশন দেওয়া এবং সেটাকে বাস্তবায়ন করা। তার মানে ন্যারেশন চেঞ্জ করার সময় যেন আমরা করতে পারি, সেই জন্য এগুলো কাজে লাগাতে হবে। তো আজকে আমরা পার্ট 4-এ, আমি গত ক্লাসে বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি বলেছিলাম যে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। এগুলো হচ্ছে কিছু পিকুলিয়ার বিষয়, অর্থাৎ আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই, ডাইরেক্টের মধ্যে ডাইরেক্ট স্পিচের ভিতরে কিছু বিষয় থেকে যায় যেগুলো আমাদের অনেক সময় একটু ধাক্কা দেয়। মানে আমি বোঝাচ্ছি যে একটু খটকা লাগে যে আসলে এখানে কি হবে বা এটা কি হওয়া উচিত, সেই জায়গাগুলো আজকে আমরা দেখব। তো এই জন্য আমি সবাইকে বলবো যে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো সেই জায়গাটা আমরা সমাধান করতে পারি কিনা। আমরা দুপক্ষই বিষয়টা নিয়ে এখানে কাজ করব। ওকে, প্রথমেই আমি একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্যে। He said to me, "Sir, can you help me?" একটু স্যারকে যেহেতু বলছি, একটু বিনয়ের সাথে বললে ভালো হয়। Could you? আমরা যদি সেন্টেন্সের দিকে তাকাই তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? He said to me, "Sir, could you help me?" আপনি কি আমাকে সাহায্য করবেন, তাই তো? এখানে এই যে ডিরেক্ট স্পিচ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ডিরেক্ট স্পিচে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই স্যার কথাটা কিন্তু আমাদের এখানে যুক্ত হলো। তাহলে আমরা যখন নাকি এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব, এটা নিয়ে আমরা প্রথম 3টা ক্লাস কিন্তু আমাদের ছিল, এবং প্রথম 3টা ক্লাসে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে যে কি, সেটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্বটা দেখা এবং সেই অনুযায়ী আমার এখানে ভার্ব চেঞ্জ করা, সময়বাচক দূরত্ববাচক শব্দে চেঞ্জ করা। আমি একটু স্মরণ করে দিচ্ছি। রুল নাম্বার 1। নাম্বার 2 ছিল যে এই কমা এবং ইনভার্টেড কমা, এই দুটোকে উঠিয়ে দিয়ে আমরা এই দুটো অংশকে যুক্ত করবো একটা কনজাংশন দিয়ে। এটা আমরা বলেছিলাম রুল নাম্বার 2-তে। এবং কনজাংশন হিসেবে আমরা বলেছিলাম যে দ্যাট, ইফ, WH ওয়ার্ড অর্থাৎ কোয়েশ্চেনের ক্ষেত্রে, এবং একই সাথে আমরা বলেছিলাম টুও যুক্ত হতে পারে, সেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। 3 নম্বর ছিল আমাদের যে এই রিপোর্টিং ভার্বটা কীভাবে চেঞ্জ হয়, এটা কিন্তু আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে, ক্লাস নাম্বার 3-তে। তো সেখানে বলেছিলাম যে এই ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে এই রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্টেড স্পিচের মুড অনুযায়ী, অর্থাৎ এটা কি অ্যাসার্টিভ, এটা কি ইন্টারোগেটিভ, এটা কি ইম্পারেটিভ, এটা কি অপটেটিভ না এক্সক্লেমেটরি, এর উপর ডিপেন্ড করে এখানে ভাবটা চেঞ্জ হতো, সেটা আমরা বলেছিলাম। এবং এটাই ছিল আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে যে পলিসিগুলো বা ওয়েগুলো অ্যাপ্লাই করতে হয়, এটা আমরা বলেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। আজকের ক্লাসে যে জিনিসটা আমি বোঝাতে চাই সেটা হচ্ছে, এখন আর আমরা এদিকেও যাব না, অন্য কোথাও যাব না, আমরা কিছু পিকুলিয়ার বিষয়গুলো দেখব। এগুলোকে আমরা পিকুলিয়ার বলছি অদ্ভুত, এই অর্থে আসলে যে খটকা লাগে যে এই জায়গাটা আমি কী করব, বা হঠাৎ করে এই ধরনের এক্সপ্রেশন চলে আসতে পারে। তো সেই জায়গাটা কি আমি ক্লিয়ার করছি, সবাই দেখো। আমি একটু উদাহরণ দিয়েছি, স্যার কুড ইউ হেল্প মি। তাহলে এখানে আমার তো কুড ইউ হেল্প মি আমরা যদি বলতাম, তো এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সমস্যা কি? এটা তো আমরা পারবো। কুড ইউ হেল্প মি, এটা তো একটা কোয়েশ্চেন। তো এখন স্যারটা যদি না থাকতো তাহলে তো আমাদের জন্য সুবিধাই হতো। আমরা এখানে কী করতাম, হি সেই টু মি কুড ইউ হেল্প মি, তাহলে আমরা বলতাম যে হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম, তাই না? হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম, সে আমাকে জিজ্ঞেস করলো না, এটাই তো করতাম। হ্যাঁ, এটা তো আমরা শিখেছি। কিন্তু এই যে স্যার কথাটা চলে আসলো, এখন কি করব? আমাদের প্রসঙ্গ হচ্ছে ওই জায়গাটায়, সেটা হচ্ছে এখানে স্যার দিয়ে দিল। এখন তুমি জানো যে এখানে স্যার কুড ইউ হেল্প মি, এই জাতীয় ছোট ছোট এইরকম কিছু এক্সপ্রেশন, এরকম কিছু হোয়াট শুড আই সে ভকেটিভ কেস, যেটাকে আমরা বলি সম্বোধন কারণ, অর্থাৎ কাউকে কিছু বলছে
স্যার কুড ইউ হেল্প মি, অর্থাৎ কাউকে বলছে যে আপনি আমাকে সাহায্য করবে, কিন্তু সেখানে স্যার বলছে। এটা হতে পারে যে এটা তার শিক্ষক হতে পারে, এটা হতে পারে কাউকে খুব জেন্টলি কাউকে বলতে গিয়ে হয়তো স্যার বলছে, আমরা জানি এরকমভাবে স্যার বলা হয়, তাহলে সেটাও হতে পারে বা শিক্ষকও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ব্যাপার হচ্ছে স্যার, এখন আমি কি করব। এই জাতীয় শব্দগুলো কীরকম আমরা একটু দেখে নিই। স্যার থাকতে পারে, কখনো থাকতে পারে, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন এখানে বলতে পারে কংগ্রেটস, কংগ্রেটস বলতে পারি, মানে কংগ্রাচুলেশনসকে আমরা অনেকে কংগ্রেটস বলে, ঠিক তেমনি আমরা এখানে বলতে পারি কংগ্রেটস, কিংবা আমরা এটাও বলতে পারি যে তোমার কি বলা যায়, বললো যে আই এম সরি বা সরি, ধরো বলা হলো সরি, বলা হলো ওকে, বলা হলো বাই আল্লাহ, কিংবা ধরো বাই গড বা এই জাতীয় কিছু। ঠিক তেমনি এখানে এটাও হতে পারে যে তোমার আমরা এরকমভাবে বললাম হ্যালো, কিংবা আমরা বললাম ইয়েস, কিংবা বললাম নো। এই যে ছোট 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 যে এক্সপ্রেশনগুলো আসতেছে, সবাই একটু ভালো করে দেখো যে এখানে যে ছোট ছোট এক্সপ্রেশনগুলো আসতেছে, অর্থাৎ এই রিপোর্টের স্পিচের ভিতরে আমি তোমাকে খুব অনেস্টলি বলবো, আজকের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, আজকে আলোচনার বিষয়টাই হচ্ছে যে আমাদের এই যে সেন্টেন্সটি দেওয়া থাকে এর ভিতরে এই জাতীয় শব্দগুলো কিন্তু থাকে, আমরা জানি। এটা স্যার হতে পারে, কংগ্রাচুলেশন হতে পারে, কংগ্রেস হতে পারে, সরি হতে পারে, ওকে হতে পারে, বাই আল্লাহ, বাই গড। অর্থাৎ আমরা যদি কোনো কিছু নিয়ে কসম খাই, কোনো কিছু যদি প্রতিজ্ঞা করি, আল্লাহর কসম আজকে আমি কাজটা করবোই, বাই আল্লাহ আই উইল ডু দ্য ওয়ার্ক টুডে, আজকে আমি কাজটা করবোই, এইভাবে যখন কসম, এখন শুধু আল্লাহ বা গড এইভাবে কসম না, যে কোনো কিছু কসম হতে পারে, বাই ইউ, তোমার কসম, এভাবেও হতে পারে। এখন এই যে কসম খাচ্ছে সেই জাতীয় এক্সপ্রেশন তুলে ধরলো, কিংবা হ্যালো হাই কাউকে বলা হচ্ছে। আবার এমনও হতে পারে যে আমরা এখানে একটু পড়ে লিখতেছি আমি বোঝার সাথে, সবাই একটু দেখো। আমরা যদি এখানে লিখি যে ব্রাদার, কিংবা বললাম সিস্টার, কিংবা কাউকে হয়তো সম্বোধন করছি আমি যে ডিয়ার ফ্রেন্ড, কিংবা আমি কাউকে সম্বোধন করছি ডার্লিং বলে, ওকে, ডার্লিং প্রিয় অর্থে, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছো, ডার্লিং এটা প্রিয় অর্থে আমরা বলছি। তো কেউ কাউকে সম্বোধন করছে, এইভাবে কিন্তু এই স্পিচের মধ্যে থাকতে পারে। এখন এই জায়গাগুলো আমরা কি করব, আজকে আলোচনার বিষয়। আর আরেকটা বিষয় আছে, সেটাও আমরা দেখব। আগে এই বিষয়টা দেখি, এটা আমরা কি করব খুব ঠান্ডা মাথায়। তাহলে আমি এখানে আর কোনো সেন্টেন্স লিখলাম না, জাস্ট বোঝার জন্যে যে এখানে কি হচ্ছে, যে স্যার আমরা দিয়েছি, কিন্তু স্যারের পরে যে আবার স্টেটমেন্টটা থাকবে, অর্থাৎ স্পিচটা থাকবে, সেটা যাই থাকুক, এটা কোয়েশ্চেন হতে পারে, এটা অ্যাসার্টিভ হতে পারে, ইট কুড বি এনি অফ দ্য কাইন্ড অফ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স কাইন্ডলি হতে পারে, ইজ নট দ্য ম্যাটার ইজ হোয়াট, তোমার এইগুলোকে আমি কি করব, এগুলোকে আমরা কি করব, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য। ওকে, কিপ ইট ইন মাইন্ড। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, যে যদি এরকমভাবে রিপোর্টের স্পিচের ভিতরে এই জাতীয় শব্দগুলো থাকে, বা এর বাইরে আরও আছে, এর বাইরে কিন্তু আরও বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আছে, তো সেই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো, স্যার, কংগ্রাচুলেশনস, সরি, ওকে, বাই আল্লাহ, হ্যালো, হাই, ইয়েস, নো, ব্রাদার, সিস্টার, ডিয়ার ফ্রেন্ড অথবা ডার্লিং, আমরা যাই বলছি, এই যে এক্সপ্রেশনগুলো, এই জায়গাটাই তুমি মনে রাখো, তুমি দেখবা যে এর দ্বারা আসলে মূলত কি বোঝাচ্ছে। স্যার দ্বারা কিন্তু একটা রেসপেক্ট দেওয়া হচ্ছে এখানে, সোজা কথা, স্যার দ্বারা একটা রেসপেক্ট দেওয়া হচ্ছে, কারেক্ট। কংগ্রাচুলেশন যদি বলি, তাহলে আসলে কি করছে এখানে তুমি দেখো, কাউকে কংগ্রাচুলেট করা হচ্ছে, কাউকে এরকম অভিনন্দন জানানো হচ্ছে, এম আই কারেক্ট? তাইলে এখানে বলছে যে সরি, কোনো একটা কাজ করতে গিয়ে সে হয়তো রিগ্রেট, তার ভিতরে এক ধরনের রিগ্রেটফুলনেস, তার ভিতরে এক ধরনের রিগ্রেট কাজ করছে,
তার ভিতরে এরকমভাবে সে দুঃখিত হচ্ছে, হ্যাঁ, এরকম কিন্তু হতে পারে। অ্যাপোলজি সে প্রকাশ করছে, অ্যাপোলোজাইজ, এটা দ্বারা সরি আই ক্যান হেল্প ইউ। তাহলে এখানে কিন্তু এক ধরনের অ্যাপোলজি আসতেছে, এক ধরনের কী বলা যায় যে ক্ষমা চেয়ে নিচ্ছে সে। অ্যাট দি সেম টাইম তুমি দেখো বলা হচ্ছে বাই আল্লাহ, তাহলে বাই গড, এটার দ্বারা তাহলে কি হচ্ছে, বাই আল্লাহ বাই গড দ্বারা মূলত প্রতিজ্ঞা করছে, অর্থাৎ সে সোয়ারিং করছে, সে ওরকমভাবে শপথ করছে। তাহলে মূল ব্যাপার হচ্ছে এই যে ছোট ছোট এক্সপ্রেশন সে কি বুঝাচ্ছে, যেটা বুঝাচ্ছে ওইটাকে তুমি এ পাশে লিখে ফেলো। হ্যাঁ, তো আমি তোমাকে একটা বুদ্ধি শিখাই দিই। বুদ্ধিটা হচ্ছে যে ধরো হ্যালো হাই, এখন আমি যখন বলছি হ্যালো হাই, এটা দ্বারা আমি কি করছি, আমি কিন্তু কাউকে আসলে আমার দিকে তার মনোযোগ আকর্ষণের জন্য আমি বলছি হ্যালো ক্যান ইউ হেল্প মি। এখন হ্যালো ক্যান ইউ হেল্প মি আমি যে বলছি, অর্থাৎ কাউকে আমি আমার দিকে দৃষ্টি নিয়ে আসার চেষ্টা করছি। আমি কারেক্ট? ইয়াস। তাহলে ইয়েস নো এর দ্বারা কি বলেছে, ধরো তোমাকে বলা হলো যে উইল ইউ ডু ইট টুডে, তুমি বললা ইয়েস, তাহলে তোমাকে ইয়েস অর্থাৎ তুমি ইতিবাচক একটা কি করলা, এখানে বিবৃতি দিলা, হ্যাঁ আমি এটা করবো। তোমাকে এমনও হতে পারে তুমি বললা যে নো আই নট ডু ইট, তাহলে নো যে বলা হচ্ছে তোমাকে, এই নোটার দ্বারা কিন্তু তুমি নেগেশন, অর্থাৎ তুমি এটা করতে চাচ্ছ না, এই জায়গাটা এক্সপ্রেস করতেছে। ঠিক তেমনি ব্রাদার সিস্টার ডিয়ার ফ্রেন্ড যখন আমরা বলছি, এটা কিন্তু কাউকে সম্বোধন করি। তুমি দেখো রাস্তায় আমরা হাঁটতেছি অথবা কোথাও যাচ্ছি, আমি কাউকে চিনি না, অপরিচিত, আমি তাকে কিভাবে ডাকবো, আমি কিভাবে ডাকবো, আমি হয়তো ও ভাই, তাই তো, ব্রাদার অথবা সিস্টার, অথবা আমরা কথা প্রসঙ্গে কাউকে হয়তো ডিয়ার ফ্রেন্ড বলে আমরা সম্বোধন করতে পারি। আমরা কথা প্রসঙ্গে কাউকে হয়তো ডার্লিং বলতে পারি সম্বোধন করার জন্য, আর কিছু না। এখানে আমরা হিউম্যারিস্ট বলতে পারি, যে কোনো এক্সপ্রেশন হতে পারে। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে এগুলোকে তুমি কিভাবে চেঞ্জ করবা, এই ট্রিকটা শিখে নাও। এই জাতীয় থাকলে, এই জাতীয় আরও আছে, আই এম টেলিং ইউ। সেক্ষেত্রে যেটা হবে, তুমি দেখবা যে এদের কোনোগুলোকে ভার্ব দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ ভার্বে রূপান্তর করে স্টেটমেন্টটাকে রিস্টেট করা যায়, অর্থাৎ এই কথাটাকে, এই বক্তব্যটাকে রিস্টেট করা যায়, রিপ্লেস করা যায় ভার্ব দিয়ে। এখন দেখো কংগ্রাচুলেশন যদি থাকে, আমরা কিন্তু চাইলে এই সেট টুর জায়গাটায় আমরা কংগ্রাচুলেশন জন্য অতিরিক্ত কংগ্রাচুলেটেড লিখতে পারি, কংগ্রাচুলেটেড, আর তখন আমরা এটাকে উঠাই দেব, তখন এটা বাদ হয়ে যাবে। অর্থাৎ ওই ক্ষুদ্র জায়গাটা যেটা আমরা রাখলাম, ধরো আমি একটু উদাহরণ লিখছি, প্লিজ সবাই দেখো, আমি বললাম কংগ্রাচুলেশন, ইউ পাসড ইন দি এক্সাম, বা ইউ হ্যাভ পাসড ইন দি এক্সাম। তাহলে কি হচ্ছে সবাই একটু দেখো, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ পাসড ইন দি এক্সাম, অভিনন্দন তুমি পরীক্ষায় পাস করেছো। তা এখন তাহলে কি হবে, আমরা যদি ইনডিরেক্ট করতে চাই তাহলে কি ব্যাপারটা এরকম না, সে আমাকে অভিনন্দন জানালো যে আমি পরীক্ষায় পাস করেছি, তাই তো। তাহলে কংগ্রাচুলেশনের জন্য মুখস্থ করা কিছু নাই, সেন্সটা মাথায় নিতে হবে যে সে আমাকে কংগ্রাচুলেট করলো এবং সে আমাকে বলল যে আমি পরীক্ষায় পাস করেছি। তাহলে এই কংগ্রাচুলেশনসকে চেঞ্জ করে তুমি এটা রাখো না, কংগ্রাচুলেটেড। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমরা লিখবো যে হি কংগ্রাচুলেটেড মি, সে আমাকে অভিনন্দন জানালো, জানানোর পর কী করলো আমরা একটু দেখি, হি কংগ্রাচুলেটেড মি, এটা করেই কিন্তু সে বলছে ইউ হ্যাভ পাসড ইন দি এক্সাম। তাহলে বলতে পারি হি কংগ্রাচুলেটেড মি অ্যান্ড সে দ্যাট I had passed in the exam. এটাও আমরা বলতে পারি, অথবা এভাবে বলা যায় হি কংগ্রাচুলেটেড মি ওকে ফর মাই পাসিং ইন দি এক্সাম, হি কংগ্রাচুলেটেড মি অন মাই পাসিং ইন দি এক্সাম, এটা হতে পারে। অথবা তুমি চাইলে এভাবে বলতে পারো হি কংগ্রাচুলেটেড মি দ্যাট আই হ্যাড পাসড ইন দি এক্সাম। অর্থাৎ বলার ভঙ্গিটা নানাবিধ হতে পারে, কিন্তু এই জায়গাটা যে কি হবে আমরা নিশ্চিত, কংগ্রাচুলেশনস থাকলে আমি এটাকে ভার্ব বানায় নেব। অর্থাৎ কংগ্রাচুলেশন, আমি কাউকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন, তাহলে সে আমাকে অভিনন্দন জানালো এবং সেই দ্যাট আই হ্যাড পাস ইন দি এক্সাম, বললো যে আমি পরীক্ষায় পাস করেছি। অথবা আমরা এটাও বলতে পারি হি কংগ্রাচুলেটেড মি অন মাই পাসিং ইন দি এক্সাম, আমার পরীক্ষায় পাশের
বিষয়ে সে আমাকে অভিনন্দন জানালো, এটাও আমরা দিতে পারি। এটা ডিফারেন্ট আলোচনায় হবে। তাহলে আমরা যদি বলি সরি কিংবা স্যার, স্যারটাই আমরা তাকাই। এবার যদি স্যার হয় আমরা একটু লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরো বলা হলো স্যার কুড ইউ হেল্প মি, স্যার আপনি আমাকে সাহায্য করবেন। এটা ডিরেক্ট শিক্ষক হতে পারে, যে কোনো কাউকে স্যার বলে সম্বোধন হতে পারে। এই জায়গাটায় তুমি লক্ষ্য করো, হি সেড টু মি স্যার কুড ইউ হেল্প মি, তাহলে অতিরিক্ত কোনটা এখানে? আমরা তো ওটা পারতাম, তাহলে এখানে হচ্ছে স্যার। এখন দেখব এই স্যার কথাটাকে আমরা কি ভার্ব দিয়ে এক্সপ্রেস করতে পারি কিনা। বুদ্ধিটা সবসময় মনে রাখবা, হয় এই ছোট ছোট অভিব্যক্তিগুলো ভার্ব দিয়ে রিপ্লেস হবে, অথবা এটা একটা ফ্রেজ হয়ে যেতে পারে বা অন্য কোনো একটা ওয়ার্ড হতে পারে। যেমন আমরা যদি কাউকে স্যার বলি, এটা কিন্তু স্যার অর্থাৎ এটা কিন্তু ভার্ব দিয়ে আমরা প্রকাশ করতে পারছি না। তুমি একটু চিন্তা করো, আমি তোমাকে সময় দিলাম যে স্যারকে কীভাবে ভার্ব দিয়ে সম্বোধন করা যায়। নো, ইটস নট পসিবল। তাইলে আমরা যদি এটা বলি যে কী করা হলো, যে আমাকে রেসপেক্ট দিয়ে আমাকে বলল যে আমি তাকে সাহায্য করতে পারবো কিনা, তাহলে এই যে রেসপেক্ট দিয়ে বলল, আমাকে রেসপেক্ট সহকারে বলল যে আমি তাকে সাহায্য, তাহলে ওই কথাটা কিন্তু আর ভার্ব রইল না। তাহলে ট্রিকটা হলো যে এই সমস্ত এক্সপ্রেশনে যখন থাকবে, এগুলোর বাইরে আরও আছে, যদি থাকে তুমি এটাকে ভার্ব করে নিয়ে আসো, অথবা তুমি সেটাকে কি করো, একটা ফ্রেজ বানায় দাও, অর্থাৎ ওই অর্থটাকে মিন করে, অথবা একটা শব্দ দ্বারা রিপ্লেস করতে পারো, সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখো স্যার, স্যারের ক্ষেত্রে যদি আমরা এটা লিখি যে হি, ধরো এটা দেওয়া আছে, হি সেড টু মি, সরি আমার লেখাটা খারাপ হচ্ছে, হি সেড টু মি, হি সেড টু মি স্যার কুড ইউ হেল্প মি। তাহলে এক্ষেত্রে স্যার কুড ইউ হেল্প মি, এখন আমরা কি করতে পারি, ওই মুছে দেই, স্যারটা মুছে দিয়ে শব্দটা মুছে দিই, স্যার শব্দটা, কমাটাও চলে যাবে। এখন আমরা চিন্তা করব যে এই জায়গাটা যেহেতু দেখাচ্ছে, তাহলে আমরা অ্যান্সার দিতে পারি এইভাবে যে কি, হি আস্কড মি, যেহেতু এটা কোয়েশ্চেন, আস্কড মি রেসপেক্টফুলি, হি আস্কড মি রেসপেক্টফুলি। এই কথাটা কিন্তু আমরা ওই স্যারের জন্য নিয়ে আসলাম, অতিরিক্ত রেসপেক্ট। আমরা স্যার কথাটা নিয়ে আসলাম কিসের জন্য বলো তো, স্যার কথাটা নিয়ে আসলাম এই স্যার আমরা রেসপেক্টফুলি দিলাম, হি আস্কড মি রেসপেক্টফুলি। এখন এই জায়গাটা তুমি চেঞ্জ করো, তুমি জানো এটা কনজাংশন বসবে, যেহেতু এটা নর্মাল ইন্টারোগেটিভ, তাহলে কি হবে, ইফ ইফ আই, আর এখানে চেঞ্জ হবে না, ইফ আই কুড হেল্প হিম। সবাই একটু ভালো মতো দেখো, আস্ক মি রেসপেক্টফুলি ইফ আই কুড হেল্প হিম, সে আমাকে শ্রদ্ধাসহ, অর্থাৎ শ্রদ্ধা সহকারে, ঠিক আছে, শ্রদ্ধার সাথে আমাকে জানার কোয়েশ্চেন করলো যে আমি তাকে সাহায্য করতে পারবো কিনা, তাই তো। তাহলে এটা কী হলো, ওই স্যারের রিপ্লেসমেন্টে আমরা রেসপেক্টফুলি শব্দটা আনলাম, তাহলে কিন্তু হয়ে গেল। একটু আগে কিন্তু কংগ্রাচুলেশনসকে আমরা কংগ্রাচুলেটেড করে ফেলেছিলাম। ওকে, তাহলে আমরা আরেকটা দেখি, তোমরা ভিডিওটা টেনে দেখতে হবে, কারণ আমি মুছে ফেলেছি, ওগুলো বোঝার জন্যে আমি আনতেছি। যেমন ধরো বললাম ওকে, এখন ওকে যে বলা হয়, এটা নির্ভর করবে সেন্টেন্সের উপরে, ওকের বদলে তুমি কি দিবা, মনে রাখতে হবে। এখন ধরো আমি যদি এরকমভাবে বলা হয় যে কেউ বলছে হি সেইড, সরি এখান থেকে লিখছি, হি সেইড টু দি টিচার ক্যান আই ডু ইট, ওকে। ধরো আলোচনার মধ্যে এভাবে কথা আসতে পারে, ওকে, যে বলা হচ্ছে যে হি সেইড টু দি টিচার, সে শিক্ষককে বলল ক্যান আই ডু ইট, ক্যান আই ডু ইট স্যারও হতে পারে, এটা সমস্যা না, আমি আপাতত এটা বোঝানোর জন্য ওই জায়গাটা যাচ্ছি। দেখো, হি সেইড টু দি টিচার ক্যান আই ডু ইট, সে শিক্ষককে বললো আমি কি এটা করতে পারি। এখন স্যার কিন্তু উত্তর দিচ্ছে ওকে,
এখন এটা বলতে পারতো ইয়েস ইউ ক্যান ডু ইট, আমরা ওটা বাদ দিলাম, এখানে ধরো ওকে বলছে। এখন তোমাকে যেটা দেখতে হবে এই ওকে দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, স্যার আসলে এখানে কি বোঝাচ্ছে, ওই ব্যক্তিকে মূলত কি বোঝাচ্ছে ওকে দ্বারা। ওকে দ্বারা কিন্তু সে কি, তোমার কি মনে হয় না যে বললো যে আমি কি এটা করবো, এটাকে আমি করতে পারি, সে বললো ওকে, তার মানে কি, মানে সে পারমিশন দিচ্ছে। ওকে, তার মানে পারমিশন দিচ্ছে। তাহলে যেহেতু পারমিশন দিচ্ছে, আমি তো এই জায়গাটায় লিখতে পারি দ্য টিচার পারমিটেড হিম টু ডু দ্যাট। এই কথাটা কিন্তু পারমিটেড হয়ে যাচ্ছে। এখন তুমি লক্ষ্য করো আমরা এটার অ্যান্সারে কি বলছি, আমি এটা জাস্ট মুখে বলে দিই, ওটা অ্যান্সার দিচ্ছি। এখানে বললাম হি আস্কড দ্য টিচার ইফ হি কুড ডু ইট, সে টিচারকে বললো সে এটা করতে পারবে কিনা, ফুল স্টপ। এখন আমরা যদি ওকে বলে তাহলে এটা কে বলেছে, এটা নিশ্চয়ই টিচার বলেছে, তাহলে আমরা বলবো দ্য টিচার পারমিটেড হিম টু ডু দ্যাট। এই ওকের কারণে, শুধু একটা ওকের কারণে পুরো এক্সপ্রেশনটা হয়ে গেল, যেটা কি হবে দ্য টিচার পারমিটেড হিম টু ডু ইট। এখন শুধু ওকের জন্য আমাদের কিন্তু এই যে পারমিটেড কথাটা আসলো, আর এই এক্সপ্রেশনটা তো আমরা বুঝতে পারছি কার সাথে কার কথা হচ্ছে, তাই না? কিন্তু এটা পারমিট হয়ে গেল, কিন্তু এই ওকেই কিন্তু আবার অন্য সময় হয়তো পারমিট হবে না, এটা কিন্তু কনটেক্সচুয়াল। অর্থাৎ তোমার প্যাসেজ ন্যারেশন করবা, যে থিমটা কি, আলোচনার বিষয়বস্তু কি, কনটেক্সটটা কি, ওই কনটেক্সটের উপর ভিত্তি করে হয়ে গেছে। কিন্তু ওকেটা তো অন্য কিছু হতে পারতো। What is the price? What is the price of the apples? Okay? তাহলে আমরা যদি বলি যে আপেলের দাম কত, ধরো আমরা বললাম তো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দি অ্যাপেলস। এখন বলছে আপেলগুলোর দাম কত, কেউ কাউকে বলছে, ধরো ভ্যান্ডর বলছে, কী বলে যে কিনতে আসছে সে ভ্যান্ডরকে বলছে, যে বিক্রেতা তাকে বলছে, এখন হোয়াট ইজ দ্য প্রাইস অফ দি অ্যাপেলস। এখন সে হয়তো বললো ধরো 100 টাকা পার কেজি, এরকম বললো। তো সে বলল ওকে গিভ মি আ কেজি, ঠিক আছে, অর গিভ মি 1 কেজি, এটাও বলতে পারে, এ কেজি বা 1 কেজি, নো ম্যাটার, বোথ আর কারেক্ট। এখন এই জায়গাটা লক্ষ্য করো, আমরা এই জায়গাটা আর লিখলাম না, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো বোঝানো আজকে। তাইলে এই জায়গাটায় হয়তো কেউ কাউকে বলছে, হ্যাঁ, বায়ার যে কিনতে আসছে সে ক্রেতা, ভেন্ডরকে বলছে, ভেন্ডি মানে ক্রেতা, ওকে, আর ভেন্ডর মানে বিক্রেতা। তাহলে ভেন্ডরকে বলছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য অ্যাপেলস, আপেলের দাম কত। তো এখন সে বলছে যে 110 টাকা পার কেজি, অর টাকা 110 পার কেজি। গ্রামেটিক্যালি এটা হওয়া উচিত যে টাকা 100 পার কেজি, আমি এখানে লিখলাম 100 টাকা পার কেজি, ওকে। এখন এটা বলার পর সে বলছে ওকে গিভ মি 1 কেজি। এখন এই ওকেটা কি, তোকে বুঝতে হবে এই ওকেটা কি, ওকে পারমিশন দিল নাকি সে রাজি হইল? বলো 110 টাকা, হ্যাঁ, 1 কেজি আপেলের দাম। এখন এক্ষেত্রে কি হলো, সে কি পারমিশন দিল যে আমার এক দাও, নাকি এটা কি করলো, এটা দ্বারা সে এগ্রি হইল। তাইলে এই জায়গাটায় কিন্তু হয়ে যাবে কি এগ্রিড। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হি এগ্রিড, আমরা বলবো দ্য ভেন্ডর, ভেন্ডি ক্রেতা, তাহলে হি এগ্রিড টু বাই ধরো অ্যাপেলস ক্যাবে উইথ 100 টাকা, or টাকা 100 with টাকা 110 পার কেজি। এখানে তুমি লক্ষ্য করো, এই যে আমি বলছি এখানে হি এগ্রিডটা হয়ে গেল, আমার উদ্দেশ্য কিন্তু ওকে দ্বারা এখানে কি হয়ে গেল, এগ্রি হয়ে গেল। তার মানে ওকে কখনো কখনো পারমিট হচ্ছে, ওকেটা কিন্তু আগেরটাই মনে আছে পারমিট হয়েছিল, আর এখানে ওকেটা দ্বারা কি হচ্ছে, আমার কনটেক্সটটা কি, আলোচনার বিষয়। এই জন্য এই জাতীয় ছোট ছোট যে সমস্ত এক্সপ্রেশনগুলো থাকে, এটা নিয়ে কিন্তু তুমি একবারে মুখস্থ করে নিবা ব্যাপারটা না, আগে বুঝতে হবে এখানে কি বুঝাচ্ছে, কনটেক্সটটা কি, আলোচনার বিষয়বস্তুটা কি, এর উপর ভিত্তি করে ওটা কিন্তু চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এরকমভাবে এইগুলো দেখি, সাপোজ আর একটু দেখি আমরা, ইয়েস নো, আমরা যদি দেখি, ধরো বলা হচ্ছে হ্যাভ ইউ
হি সেইড টু মি হ্যাভ ইউ ডান ইট, done the work, আচ্ছা done the work there, but done, have you done your lessons? এখন ধরো বললো ইয়েস, এখন বলা হচ্ছে হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর লেসেন্স, তুমি কি তোমার লেসেন কমপ্লিট করেছো, তুমি কি তোমার পড়া পড়েছো, এখন বলা হচ্ছে এটা হ্যাভ ইউ ডান ইউর লেসেন্স। তাহলে এখানে কি হবে তুমি দেখো, বলা হচ্ছে হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর লেসেন্স, তুমি কি তোমার লেসেন্স করেছো, সে বললো ইয়েস। এখন ইয়েস দ্বারা মূলত কি বুঝাচ্ছে, ইয়েস দ্বারা মূলত কি বুঝাচ্ছে তোমাকে এটা দেখতে হবে। ইয়েস দ্বারা মূলত বুঝাচ্ছে যে হ্যাঁ সে তার লেসেন্স করেছে, তার মানে কি সে ইতিবাচক একটা সাড়া দিল বা উত্তর দিল। এখন কথা হচ্ছে তুমি কিন্তু এটার জন্য অ্যান্সার কি দিচ্ছ, যে আমরা যদি কোয়েশ্চেন করি হি আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই লেসেন্স, হি আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই লেসেন্স, ওকে এই জায়গাটা কি হবে, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন শুধু ইয়েস থাকার কারণে কিন্তু আমরা লিখছি আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তার মানেটা কি, আমি ইতিবাচক সাড়া দিলাম বা উত্তর দিলাম, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অর্থাৎ আমি বুঝালাম যে হ্যাঁ আমি আমার লেসেন্স করেছি, তাই তো আমি আমার লেসেন্স করেছি, এটাই তো বোঝাচ্ছে। তাইলে এখানে আমরা বলছি যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমি ইতিবাচক উত্তর দিলাম ইয়েসের জন্য। এখন কথা হচ্ছে তোমাকে একটা জিনিস শিখাই রাখি, যদি ইয়েসের পরে একটা এক্সপ্রেশন মানে আরেকটা কথা থাকে, ধরো আমি বললাম যে ইয়েস বলা হলো আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, ধরো এভাবে বলা থাকলো ইয়েস আই হ্যাভ ডান, তাহলে তুমি এখানে কি করতে, ইয়েস আই হ্যাভ ডান, এখানে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট আই হ্যাভ ডান, এটাই তো বলতা। এখন এখানে কিন্তু আই হ্যাভ ডান দ্বারাও কিন্তু মূলত আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর এই এক্সপ্রেশনটা লেখার দরকার নাই, শুধু বললেই হয় ইয়েস আই হ্যাভ ডান, দ্যাট ইজ আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কারণ আমি তো ওটা নিয়েই বলছি, তাই না? তাইলে এখানে বারবার আবার আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট আই হ্যাড ডান, এটা এই ধরনের কথা আমরা বলি না, বাস্তবে এরকম কথা বলি না, আমরা কি বলবো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে কিন্তু কথাটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক তেমনি যদি এখানে নো থাকে, আমরা নো এর ক্ষেত্রে কি করব, এটাও কিন্তু ভার্বে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি থাকে নো তাহলে নো, তাহলে আমরা এই জন্য কি দিব, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কি কথা ক্লিয়ার? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক তেমনি যদি আমাদের আরও যে সমস্ত এক্সপ্রেশনগুলো রয়ে গেছে তুমি একটু লক্ষ্য করো, আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের এরকম আলোচনা আসতে পারে গুড মর্নিং বা ইভিনিং, গুড মর্নিং গুড ইভিনিং এরকম হতে পারে। অথবা এই যে এক্সপ্রেশনগুলো থাকতেছে এখানে দেখা যাচ্ছে কি কাউকে তুমি উইশ করছো, গুড মর্নিং দ্বারা কিন্তু উইশ করছে, গুড মর্নিং তাহের, আমরা বলছি তাহের তোমাকে গুড মর্নিং শুভ সকাল। এখন এই জায়গাটা কি হচ্ছে, কাউকে উইশ করছি, তাহলে তুমি একটা কাজ করো, এই জায়গাটা একটা ভার্ব নিয়ে আসো, উইশড, ব্যাস। এখন কেউ যদি কাউকে বলে যে শি সেড গুড মর্নিং, গুড মর্নিং আমিরুল, কি বললো, হি সেড গুড মর্নিং আমিরুল, আমিরুল তোমাকে শুভ সকাল। এখন আমিরুলকে শুভ সকাল জানাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, এই জায়গাটায় তুমি দেখো উইশ করছে, তাহলে আমরা লিখবো শি উইশড, কাকে করলো, আমিরুলকে, শি উইশড আমিরুল গুড মর্নিং, তাই তো ব্যাপারটা কিন্তু তাই। তার মানে আমরা উইশ করছে, কিন্তু যদি এটা গুড মর্নিং না হয়ে গুড নাইট হয়ে যেত তখন তুমি কি করতা, বা গুড বাই হয়ে যেত। আমরা যদি গুড নাইট বলতাম বা গুড বাই, গুড বাই, তো গুড বাই বললে কিন্তু কেউ কাউকে কি করে না, গুড বাই কিন্তু উইশ করে না, সে গুড বাই জানায়, টাটা, তাই না? এখানে কিন্তু বিদায় জানাচ্ছে, তাহলে কাউকে কিছু জানানো, তাহলে আমরা এখানে বলতে পারি যে হি সেইড টু মি, ধরো বলা হলো
হি সেড টু মি গুড বাই, তাহলে আমি জায়গাটায় বলবো হি বেড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো। তার মানে হচ্ছে যদি এটা গুড নাইটও হয়, আমি তোমাকে একটা কথা বলি, গুড নাইট যদি থাকে এটা উইশও হতে পারে, আবার কিন্তু এটা বেডও হতে পারে, ডিপেন্ড করতে হবে, এটা ডিপেন্ড করে। অর্থাৎ তোমাকে বলা হলো গুড নাইট, এখন গুড নাইট যদি হয় তোমার এরকম যে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো বেড দিতে পারি। আর যদি গুড নাইটটা কি হয়তো বাচ্চা ঘুমাচ্ছে, বাবা এসে বলে যাচ্ছে গুড নাইট, তোমার শুভরাত্রি, তাহলে এখানে কিন্তু উইশ করছে। তার মানে ওই যে গুড নাইট যখন আমরা বলছি নির্ভর করবে আমি কি বেড বলবো না উইশ বলবো, ঠিক আছে? এই জন্য বারবার বলি, যখনই আমাদের এই জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র এক্সপ্রেশনগুলো থাকবে, স্যার, ওকে, কিংবা আমরা যেগুলো বললাম গুড বাই, হ্যাঁ, কংগ্রাচুলেশনস, সরি, এগুলো থাকলে তোমাকে দেখতে হবে কি এক্সপ্রেশনটা দেখতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে যে ওই কনটেক্সটে কী অর্থে আসছে, সে অনুযায়ী তুমি এটাকে রিপোর্টিংয়ের অংশে এখানে ভার্ব বানায় দিবা, অথবা কখনো কখনো ওই যে স্যারের ক্ষেত্রে যেরকম আমরা রেসপেক্টফুলি করেছিলাম, হ্যাঁ, এই জাতীয় এক্সপ্রেশন কিন্তু দেওয়া যায়। এখন তোমাকে যদি বলা হয়, ধরো বললো বাই আল্লাহ আই উইল ডু ইট টুডে, এন অর্থ কি দাঁড়ালো? আল্লাহর কসম বা আল্লাহর প্রতিজ্ঞা করে বলছি যে আমি কিন্তু আজকে এটা করবই। তাহলে এখন যদি এরকম হয়, হি সেড বাই আল্লাহ আই উইল ডু ইট টুডে, এরকম তো হতে পারে, আল্লাহর কসম আজকে আমি এটা করবই, প্রতিজ্ঞা করলাম। তাইলে এক্ষেত্রে সে কী করছে? প্রতিজ্ঞা করছে। তাহলে এটার জন্য তুমি দিয়ে দাও সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং, তাহলে এখানে যেহেতু কসম খাচ্ছে, সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর কসম খেয়ে সে বলল, হি সেড, সে বলল যে সে এটা করবে, দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ, হি উইল হয়ে যাবে উড, এটা আমরা শিখিয়েছি, হি উড ডু ইট টুডে হয়ে যাবে কি অবশ্যই দ্যাট ডে। তাহলে কি হচ্ছে এখানে? সোয়ারিং বাই আল্লাহ, হি সেড দ্যাট হি উড ডু ইট টুডে, আল্লাহর কসমকে সে বলল যে সে এটা পরের দিন ওই দিন করবে, এই তো ব্যাপারটা। এখন তুমি চাইলে এটাকে ভার্ব হিসেবে নিতে পারো যে হি সোর বাই আল্লাহ, সো, অর্থাৎ সোয়ারের পাস্ট ফর্ম, হি সোর বাই আল্লাহ, সে আল্লাহর কসম খেলো, and say that he would do it that day, ওকে? তাহলে আমরা একটু পেছনে যাচ্ছি। সবাই দেখো, আজকে যে আমাদের ক্লাসের উদ্দেশ্যটা ছিল সেই জায়গাটায় আমি আর কিছুক্ষণ সময় নিব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, জাস্ট কিছুক্ষণ সময় নিব। সেটা হচ্ছে, আমি আবারও রিভিশন দিচ্ছি, কিন্তু এই যে এরকম স্যার, কংগ্রাচুলেশনস, আমি স্মরণ করাই দিচ্ছি, কংগ্রাচুলেশনস, কিংবা আমরা কি বললাম সরি, কিংবা বাই আল্লাহ, এই জাতীয়, কিংবা এই জাতীয় অনেক কিছুই যাই থাকুক, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অভিব্যক্তিগুলো সেগুলোকে চেঞ্জ করার দুইটা ওয়ে দেখালাম। কিন্তু আমি দুইটা ওয়ে, এরকম থাকলে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এটাকে ভার্ব করে ফেলা, যেমন কংগ্রাচুলেশনসকে আমরা কি বলতে পারি? কংগ্রাচুলেটেড। সরিকে আমরা বলতে পারি অ্যাপোলোজাইজ। আমরা বাই আল্লাহকে বলতে পারি সোর ভার্ব হিসেবে। আবার কখনো কখনো স্যারকে তো আর ভার্ব বানানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা রিপ্লেস করছি কি দিয়ে? উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুল্লি। এইভাবে করে এই সাইডটা আমরা কভার করে ফেলবো, করে আমাদের নর্মালি যেভাবে ন্যারেশন করতে হয় সেভাবে আমরা করবো। কি ক্লিয়ার? এটা ছিল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট ছিল যেটা আমি একটা সেন্টেন্স থেকে উদাহরণ দিয়ে আজকে ক্লাস শেষ করব, কারণ পরের ক্লাসে এটা দেখাবো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অভিব্যক্তি কিন্তু চলে গেল, এটা লিস্ট অনেক লম্বা হতে পারে। আর শেষ কথা হচ্ছে এখন এরকম হতে পারে, এইরকম আমার যে স্পিচটা হয়ে গেছে, এই স্পিচের ভিতরে নানা ধরনের ডিফারেন্ট টাইপের সেন্টেন্স আসতে পারে, মানে নর্মাল নিয়মে না। যেমন তোমাকে বললো এরকম যে আই ক্যান ডু ইট, সরি, ইউ ক্যান ডু ইট। আচ্ছা দেখো তো এটা কি সেন্টেন্স, সবাই বলো। ইউ ক্যান ডু ইট, অ্যাসার্টিভ, এভরিওয়ান নোজ। অ্যাসার্টিভ, আমি একটা কাজ করলাম, দিয়ে দিলাম। তুমি বলবা যে স্যার এটা কি সেন্টেন্স দেখলেন, আপনি তো সেন্টেন্সই লিখতে পারেন না। কারণ এখানে দেখো হি সেইড টু মি, অথবা ধরলাম হি সেইড ইউ ক্যান ডু ইট। আচ্ছা ভাই কে হুয়া, সাবজেক্ট হচ্ছে কি এখানে ইউ, আর ভার্ব হচ্ছে কি ক্যান ডু, তাহলে এটা অ্যাসার্টিভ। কিন্তু আমি শেষে কি দিয়েছি? ইন্টিগ্রেটিভ সাইন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দিয়েছে কি? ইন্টিগ্রেটিভ সাইন। এই জাতীয় ব্যতিক্রমী কিছু ফর্ম আছে
যেমন এটার ভিতরে তোমার ট্যাগ কোয়েশ্চেন থাকতে পারে, তখন তুমি কি করবা? টেনশনে পড়ে গেছো। এখানে এমন হতে পারে যে মাত্র একটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়াই, আর কিছু নাই। ও মা, কি আমার তো পুরো সেন্টেন্সই বলে নাই, শুধু ওয়াই বলছে। যদি বলতাম ওয়াই হ্যাভ ইউ ডান ইট, ওয়াই ডিড ইউ ডু দ্যাট, ওয়াই উইল ইউ ডু ইট, সো ইন দিস ওয়ে দেয়ার কুড বি দ্য সেন্টেন্সেস, বাট উই আর গেটিং অনলি ওয়াই। ও এখানে কি করবো স্যার, তো বুঝতেছি না। তাহলে এখানে কি করবো? ট্যাগ কোয়েশ্চেন। ও এখানে ইউ ক্যান ডু ইট, কিন্তু শেষে কি দিলেন আপনি? এটা তো ইন্টারোগেটিভ স্যার। এই জাতীয় কিছু ব্যাপার আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব। অর্থাৎ ইনভার্টেড রিপোর্টেড যে স্পিচ, এর ভিতরে ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার আসতে পারে। সেটা কি করব? নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের আলোচনার বিষয় আমাদের কি ছিল? দুইটা জিনিস। একটা হচ্ছে ছোট ছোট এই এক্সপ্রেশনগুলো, স্যার, কংগ্রাচুলেশনস, ওকে, তারপরে হচ্ছে তোমার সরি কিংবা নো কিংবা ইয়েস কিংবা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট কিংবা গুড বাই কিংবা থ্যাঙ্কস, ইন দিস ওয়ে। আরেকটা ছিল কি? এই ব্যতিক্রমী ব্যাপারগুলো, অর্থাৎ এই ক্ষেত্রে আমি কী করবো, আমি তো বুঝতেছি না, এটা আমরা পরের ক্লাসে করে দিব। সো আমার তোমাদের প্রতি আমার অনুরোধ, ঠিক না, বলা হবে তোমাদের কাছে, আমাদের কথা থাকবে যে তোমরা অবশ্যই আমার নেক্সট ক্লাসটা করবা, কারণ ওই দিন আমরা টোটালি বেসিক্সের জায়গাটা শেষ করে ফেলবো এবং পরবর্তীতে আমরা প্যাসেজ নারেশনে চলে যাব। সেই পর্যন্ত অপেক্ষায় আমিও রইলাম, আশা করি তুমিও থাকবে। ধন্যবাদ সবাইকে।